আচ্ছা দেখেন, আমরা পরবর্তী টপিকে যাই। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা নিব। তো ইনসার্টে গিয়ে আমরা গত ক্লাসে টেবিল কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখছিলাম, তাই না? আমরা একটা এইচডব্লিউ দিছিলাম যে এই যে এইভাবে টেবিল বানানো যায়। হ্যাঁ, আমরা যদি চাই এইভাবে বানাইতে পারি। এটা কেমনে বানাইছে আমি একটু আপনাদেরকে একটু কুইকলি দেখাই ফেলি, ঠিক আছে? দেখেন ফার্স্টে এখানে কয়টা রো নিছে বলেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রো নিছে। কিন্তু আমি 10টা রো নিই, আর কয়টা কলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কলাম, ঠিক আছে? তাহলে এখানে 8টা রো পর্যন্ত নিতে পারবেন, আর 4টা কলাম আগে নিয়ে নেবেন, তারপরে বাকি এই যে 2টা প্লাস চিহ্ন দিয়ে 2টা রো আমরা বাড়াই দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আমরা লিখি প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে? তারপরে এখানে আমরা কি লিখব? প্রাইস। তারপরে কিউটিওয়াই, এখানে হলো টোটাল। এগুলো চাইলে আপনি সিলেক্ট করে এই যে হোম ট্যাবে এগুলো বোল্ড করে একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি আইটেম 1 2 3 এগুলো আর লিখলাম না আমি, এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমার লিখতে হবে কত থেকে? 1 2 3 4, তাহলে 1 2 3 4। এখান থেকে আমাকে লিখতে হবে কি? সাব টোটাল, ঠিক আছে? সাব টোটাল, তারপরে কি ট্যাক্সেস, তারপরে শিপিং, তারপরে ডিসকাউন্ট, তারপরে কি টোটাল। এখন দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা চাইলে আপনারা এই কয়েকটা করে এগুলোকে মার্জ সেল করতে পারেন, তাহলে সব সেল মিলে একটা হয়ে যায়। এখানে ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন লিখলেন, তারপরে ধরেন এখানে কিছু একটা লিখলেন, আর এরকম কিছু একটা লেখা আছে, ঠিক আছে? আর এইটাকে এই যে লেআউট ডিজাইনে আমরা দেখছিলাম যে মিডিলে আনা যায়, ঠিক আছে? মিডিলে আনে এই জায়গায় রাখলাম। এখন এখানে আমরা যেটা করব সেটা হলো যে টোটালটাকে আমরা ধরেন একটা কালার করি। এটা কোথায়? টেবিল ডিজাইনে যায় এই যে শেডিং, এখানে কালার দেওয়া যায়। হ্যাঁ, আপনি এই কালার যদি দিতে চান তাহলে মোর কালার্সে গিয়ে এখানে কালারটা খুঁজতে পারেন, কই আছে। এই যে এই কালারটা, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম, মোটামুটি কাছাকাছি একটা হলেই হলো। তারপরে এটা টোটালটা একটু বড় আছে, তাই না লেখাগুলো? তাহলে বোল্ড করলাম, দিয়ে মনে করেন এভাবে লিখলাম, ঠিক আছে? এই তারপরে এখন দেখেন বাকি সব কিছু কিন্তু কি কোনো বর্ডার টর্ডার কিচ্ছু নেই, খালি পুরা, তাই না? তাহলে এইভাবে সিলেক্ট করে আমরা কি করব? টেবিল ডিজাইনে গিয়ে বর্ডারসে ক্লিক করে নো বর্ডার, তারপরে জাস্ট যেখানে যেখানে বর্ডার আছে, ঠিক আছে? এই যে প্রযুক্তি পাঠশালা, এটার কি বলে, সরি প্রযুক্তি পাঠশালা বলে, প্রোডাক্ট ডিসক্রিপশনের ঠিক নিচে এখানে একটা বর্ডার আছে, তাহলে আমরা এটাকে একটু বটম বর্ডার দিয়ে দেব। আর এখানে লাস্ট যেটা আছে সেটা হলো যে আইটেম 4, তাই না? আইটেম 4, উপরে গেলে আইটেম 3, আইটেম 2, আইটেম 1। এই আইটেম 1 এর আইটেম 4 এর ঠিক নিচে
সাব টোটালের আগে এইখানে আবার একটা বটম বর্ডার আছে। দিয়ে আমরা একটু এটাকে এভাবে নিচে আনতে পারি, ঠিক আছে। এই মোটামুটি এরকম করে করলেই হয়ে গেল, টেবিলটা মোটামুটি কাছাকাছি একটা রেডি করা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করে আমরা এই টেবিলটা কমপ্লিট করি। বাকি আপনি প্রাইস তারপরে কোয়ান্টিটি এগুলা নিচে নিচে লিখে দিয়ে যাবেন। চাইলে এগুলাকে আপনি লেআউটে যে এগুলো কোন পাশে রাখবেন সেটাও ডিটারমাইন করতে পারেন, মাঝখানে রাখবেন নাকি কই রাখবেন। এইভাবে করে মোটামুটি আমরা টেবিলটা রেডি করব। ভাই মনি ভাই দরজাটা একটু। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের টেবিল বানাইতে পারি, ঠিক আছে। আপনারা চাইলে অনেক ধরনের টেবিল বানাইতে পারবেন। এখানে যদি সার্চ করেন ইনভয়েস, তাহলে অনেক ধরনের টেবিল আছে। এই টেবিলটা বানানো যাবে, বা ইনভয়েস টেবিল না হলে আপনি যদি রিসিপ্ট, নর্মাল একদম সিম্পল রিসিপ্ট একটা টেবিল বানাইতে চান, তাহলে দেখেন সেটাও কিন্তু এখানে রেডি করতে পারবেন। এই যে যেরকম এই রিসিপ্টটা, এটাকে খুবই কমন একটা রিসিপ্ট, এরকম রিসিপ্ট কিন্তু আমরা প্রায়ই দেখি, তাই না। ইনভয়েস বা রিসিপ্ট একই জিনিস। এগুলো টেবিল কিন্তু রেডি করা খুব একটা বেশি কঠিন কিছু ব্যাপার না, আমরা গত ক্লাসে যা শিখছি তার উপর ভিত্তি করে। এখন আমরা যেটা শিখব সেটা হলো যে ইনসার্টে টেবিল কীভাবে ইনসার্ট করে দেখলাম, এবার আমরা পিকচার, শেপ, ইলিস্ট্রেশনের যে জিনিসপত্র সেগুলো আমরা দেখব। এখন এগুলো কি কাজে লাগে, এগুলো আমরা বিভিন্ন ধরনের যদি টিকচার ইনসার্ট করতে চাই সেগুলোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। মনে করেন আমি পরের পেজে আসি, মনে করেন এখানে একটা পিকচার ইনসার্ট করবেন, আপনি অনেক কিছু লিখছেন এখানে, মনে করেন অনেক কিছু এভাবে লিখছেন, লেখার পর এখন আপনার মনে হলো যে এখানে একটা পিকচার এই লেখাগুলোর সাথে যায়, এরকম একটা পিকচার আমি এর মধ্যে নিয়ে আসব। তো নর্মালি ফার্স্টে আপনাকে দেখতে হবে যে আপনার কার্সরটা কই আছে। প্রথম প্যারাগ্রাফের শেষে আপনার কার্সরটা যদি থাকে তাহলে একটা পিকচার ইনসার্ট করলে এই জায়গায় ইনসার্ট হয়ে যাবে, আর এগুলো সব নিচে চলে যাবে এভাবে, ঠিক আছে। তো আমরা দেখি একটা ইনসার্ট করে, পিকচারে ক্লিক করে তিনটা অপশন আমরা পাবো, দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচার। অনলাইন পিকচার এবং স্টক ইমেজ থেকে ইমেজ নিয়ে আসতে হলে আপনাদের ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে। আর দিস ডিভাইস মানে হলো আমি এখন আমার পিসি থেকে যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, দিস ডিভাইসে আপনি যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ থেকে কোনো কিছু যদি ছবি আপনার থাকে সেটা এখানে নিয়ে আসতে যাচ্ছেন, সেই রকম ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারি। তো দিস ডিভাইসে ক্লিক করলে এই যে আমার কম্পিউটারের যে প্যানেলটা সেটা আসলো, এখানে আমি ডাউনলোডস থেকে বা যেখান থেকে হোক একটা ইমেজ আমি নিয়ে আসতে পারি। মনে করেন আমি এই ইমেজটা, এটা সিলেক্ট করে ইনসার্ট করলাম, এই ইমেজটা এখানে নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে আসার সাথে সাথে দেখেন এই প্যারা ঠিক পরে আসছে আর বাকি প্যারাগুলো নিচে চলে গেছে। এখন এই ইমেজটা সিলেক্ট করে চারিদিকে যে গোল গোল যে জিনিস দেখতেছেন, এটা দ্বারা আমরা ইমেজটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এই যে এই কোনায় ধরে আমরা ছোট বড় করব, ঠিক আছে। এখানে এই যে কোনায় ধরে ছোট করলাম বা বড় করলাম, এরকম আমরা করতে পারি। ছোট বড় করার জন্য আমরা এই যে সাইডে বা যে কোনো কোনায় ধরেই ছোট বড় আমরা করব, এই কোনায় ধরে হোক, এই কোনায় ধরে হোক, কিন্তু এই যে সাইডে যেগুলো আছে ওগুলো আমরা ধরবো না। কারণ কি, এগুলো দিয়ে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে কিন্তু আপনার ছবিটার এই যে চ্যাপটা লম্বা এরকম হয়ে যাবে, ছবিটার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এই যে এটা দিয়ে করতে চান, এই যে চ্যাপটা লম্বা হচ্ছে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করার কারণে আমরা কিন্তু ছবিটা সবসময় কোনায় ধরে ছোট বড় করি। তো এখন আমরা দেখি ইমেজ যদি অন্য জায়গা থেকে আনতে চাই, মনে করেন ইনসার্টে যে স্টক ইমেজ থেকে আপনি আনবেন, তাহলে স্টক ইমেজে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন আসে।
এই যে ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে নির্দিষ্ট স্টকে ইমেজগুলো দেওয়া, ঠিক আছে। যার কারণে এই ইমেজগুলো এখানে আপনারা পাবেন। যে মাইক্রোসফট আপনারা যদি আমার 2021 সালটা ইনস্টল করেন তাহলে সেটারও জিনিসপত্র এখানে কিন্তু পাবেন। তো এখান থেকে যেগুলো দেখেন নর্মাল এরকম ইমেজ, কিন্তু যেগুলো যে এই ধরনের ডায়মন্ড চিহ্ন দেওয়া সেগুলো কিন্তু পারবেন না, সেগুলো আপনার প্রিমিয়াম ভার্সন, এগুলো ডাউনলোড করতে গেলে আপনার টাকা চাবে। তো এই জন্য আমরা নর্মাল যে কোনো একটা ইমেজ ধরেন এই ইমেজটাই আমি যদি সিলেক্ট করে ইনসার্ট করি, তাহলে ওই ইমেজটা এখানে ইনসার্ট করা যাবে। ওই ইমেজটা চাইলে ওটাও আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। অনলাইন ইমেজ সেম জিনিস, এখানে পিকচার ক্লিক করে অনলাইন পিকচারে গেলাম, এখানে আপনি ক্যাটাগরি দিবে, কি ধরনের ক্যাটাগরি থেকে আপনি পিকচার ডাউনলোড করবেন, ঠিক আছে। ফ্লাওয়ার্স, ফিশ, যে কোনো একটা। তো ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড একটা গেলেন, এখান থেকে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এটা বলতেছে পাচ্ছে না, তার মানে অনলাইনে কোনো সমস্যা হচ্ছে মনে হয়, ঠিক আছে। এই যে এখানে ইমেজ আছে, এই ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলে এখানে ইমেজ একটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ইমেজটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে একটা ইমেজ যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে এরকমভাবে ইনক্লুড করবেন, সেক্ষেত্রে দেখবেন ইমেজটাকে মুভ করা একটু কঠিন হচ্ছে। মনে করেন আপনাকে এভাবে টেনে ধরে এনে কার্সর দেখে দেখে মুভ করতে হবে। কার্সরটা কোথায় আছে সেই অনুসারে আপনি যদি এখানে আসেন তাহলে ইমেজটা রাখলে এই কার্সরের ঠিক এই জায়গায় আসতেছে। কিন্তু আমি চাচ্ছি যে টেক্সটগুলো আমার ইমেজের আশেপাশে র্যাপ অ্যারাউন্ড থাকবে, অর্থাৎ টেক্সটগুলো আশেপাশ দিয়ে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে মনে করেন অন্য একটা পিকচার এনে দেখাই আপনাদের। মনে করো এই পিকচারটা আমি ছোট করে এখানে রেখে দিতে চাচ্ছি, কিন্তু আশেপাশ দিয়ে লেখাগুলো যাতে আসে, তাহলে কি করব, এই পিকচার সিলেক্ট করার পর এই যে এই জায়গা আছে না লেআউট অপশন, লেআউট অপশনের এখানে ক্লিক করলে দেখেন এটা নর্মালি ইন লাইন উইথ টেক্সট দেওয়া আছে। এটা যদি থাকে তাহলে এটা কোনোভাবেই আপনি মানে টেক্সটগুলোর আশেপাশ দিয়ে এরকম আপনার অ্যালাইনমেন্ট হবে না। সো এটা আমাকে করতে হবে কি, উইথ টেক্সট র্যাপিংয়ের যে অপশনগুলো আছে এগুলো আমাকে দিতে হবে। এগুলোর মধ্যে ধরেন প্রথম তিনটার যে কোনো একটা অপশন দিলেই দেখেন লেখার আশেপাশ দিয়ে সুন্দর করে র্যাপ অ্যারাউন্ড হচ্ছে। এখন আপনি যেইখানেই ছবিটা রাখেন না কেন ওটার আশেপাশ দিয়ে টেক্সটগুলো সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে কিছু করতে হবে না। আপনি চাইলে এখানে তিনটা অপশনে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে তিনটা অপশন আছে এটার মধ্যে এই জিনিসটা হলো ওই যে আগেরটার মতোই, কিন্তু এটাতে সুবিধা কি, এটাতে সুবিধা হলো আপনি ফ্রিলি মুভ করতে পারবেন, বাট টেক্সটগুলো ওপরে নিচে থাকবে, আশেপাশ দিয়ে থাকবে না, ঠিক আছে। আর এটা হলো বিহাইন্ড টেক্সট, যে টেক্সটটা ছবিটা টেক্সটের পিছনে চলে যাবে। আর এটা হলো ফ্রন্ট অফ দ্য টেক্সট, ছবিটা টেক্সটের সামনে চলে আসবে। বাট এগুলোর থেকে বেশি কাজ করে এইটা, আমরা মূলত এই যে র্যাপ অ্যারাউন্ড যে উপরের তিনটা আছে সেগুলো বেশি কাজ করে। এটা দিয়ে রাখলে আপনার ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, চাইলে এই যে এই পেজেও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা একটা ইমেজ ইনসার্ট করি। তো ইমেজ ইনসার্ট করার পর এখন এটাকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়। আপনারা অলরেডি টেক্সট ফরম্যাটিং শিখে আসছেন, তাই না? টেক্সট ফরম্যাটিংয়ের ক্লাস হয়েছে এক ক্লাস আগে, ঠিক আছে। যারা আসছেন তারা শিখতে পারছেন যে টেক্সট ফরম্যাটিংটা কিভাবে করে, কিভাবে এই যে হোমে যে এই অপশনগুলো যে আছে এখানে ক্লিক করে আমরা শ্যাডো, রিফ্লেকশন এগুলো দিই। তো এগুলো পিকচারের ক্ষেত্রেও আমরা ফরম্যাটিং করতে পারি। আমি যদি একটু জুম করি দেখেন এই পিকচারটা যদি আমি দেখি, এখানে যখন পিকচার আনবেন বা পিকচার একটা সিলেক্ট করবেন তখন উপরে অন্যান্য ট্যাবের পাশাপাশি পিকচার ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসবে। এই ট্যাবের মাধ্যমে আমরা পিকচারকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। তো আমরা বাম পাশ থেকে দেখি, ফার্স্টে হলো ক্রপ করা যায়। যে কোনো একটা ইমেজ আনার পর ধরেন ইমেজটা আপনি পুরোটুকু চাচ্ছেন না, অল্প একটু কিছু অংশ চাচ্ছেন, তাহলে এখানে আমরা ক্রপ করতে পারি। আপনি যদি এই যে এখান থেকে ছোট বড় করেন তাহলে কিন্তু পিকচার কোনো ক্রপ হচ্ছে না বা কেটে যাচ্ছে না, পিকচারটাই জাস্ট লম্বা চিকন হচ্ছে। কিন্তু আপনি যদি পিকচারের এতটুকু ঘড়ির এই অংশটুকু রাখবেন, আশেপাশ দিয়ে এই চার কোনা বেশি অংশ যেগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রপ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, হ্যাঁ ওটাও আছে এখানে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। বাট এখানকার রিমুভ ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো কাজ করে না। আমরা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, একটা ওয়েবসাইট আছে ওখানে
দেখেন এখানে ক্রপ করলে, এখানে ক্রপে ক্লিক করলে এরকম আশেপাশ দিয়ে কালো এরকম চিহ্ন চলে আসে। এটার মাধ্যমে আমি ডিটারমাইন করব যে কতটুকু অংশ আমি পিকচারে রাখবো। মনে করেন আমি এই যে লম্বা এই যে এতটুকু চারকোনা এইটুকু পিকচারের মধ্যে রাখবো, বাকিটুকু অংশ আমার দরকার নেই। তাহলে এতটুকু রেখে আবার এই জায়গায় যদি ক্লিক করি তাহলে দেখেন ওই বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে, এই অংশটুকু সাথে। আসলে ওটা ডিলিট হয়নি, ওটা এখনও আছে। আপনি চাইলে যে ক্রপে ক্লিক করে ছবিটার অন্য অংশ ওই চারকোনার মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে। ছবিটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে আছে, বাট ওটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, ওটা এই জায়গাতে আমরা ছোটোটুকু অংশটুকু দেখতে পাচ্ছি। আপনি চাইলে আবার এখানে ক্লিক করে, মনে করেন আপনি যদি চান যে পুরো ইমেজটা আবার আনবেন, তাহলে এই যে ক্লিক করে আবার এভাবে বড় করে দেবেন, ক্রপের অংশটুকু বড় করে দিয়ে আবার ওখানে ক্রপ ক্লিক করলে, এই যে ক্রপ ক্লিক করলাম আবার আগের মতো হয়ে গেল। এইটা হলো ক্রপের অপশন। আর যদি আপনি একটা শেপের মধ্যে ক্রপ করতে চান, মনে করেন বিভিন্ন ধরনের শেপ আছে না এখানে, মনে করেন আপনি একটা গোলের মধ্যে পিকচারটা রাখতে চান, তাহলে এই যে গোলের মধ্যে পিকচারটা থাকলো, ঠিক আছে। বিভিন্ন শেপে ক্রপ করা বলে। আচ্ছা, পিকচারটা এবার অ্যারেঞ্জ বা অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা, সেটা এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। যেমন ধরেন পিকচারটা আপনি রোটেট করবেন, তাহলে এই যে রোটেটিং অবজেক্ট আছে দেখেন, ফ্লিপ হরিজন্টাল মানে পিকচারটা এই সাইডে ছিল এখন এই সাইডে হয়ে গেছে, ফ্লিপ ভার্টিক্যাল ওপরে নিচে হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আবার রোটেট মানে হলো যে আছে এরকম, এটাকে 90 ডিগ্রি ঘুরাই দিচ্ছেন, হ্যাঁ, এইদিকে ঘুরাই দিচ্ছেন বা এইদিকে ঘুরাই দিচ্ছেন, এরকম বিভিন্নভাবে রোটেটিং অপশন আছে। আর অ্যালাইনমেন্ট অপশন আছে, লেফট অ্যালাইনমেন্ট। এটা অ্যালাইনমেন্ট আসলে দরকার পড়ে না, কারণ এখানে যদি আপনি এটা করে ফেলেন তাহলে আপনি নিজেই এরকমভাবে অ্যালাইনমেন্ট করতে পারতেছেন, আপনাকে অ্যালাইনমেন্ট আলাদা করে করতে হবে না, ঠিক আছে। আর এখানে দেখেন একটা অপশন আছে ব্রিং ফরওয়ার্ড। টেক্সট র্যাপিং তো দেখলেনই, টেক্সট র্যাপিংয়ে যে এখানে ক্লিক করে যা জিনিস আমরা দেখলাম এখানেও টেক্সট র্যাপিংয়ে সেই জিনিস। তো এখানে একটা অপশন আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এগুলো কী জিনিস? মনে করেন আপনার দুইটা পিকচার কোনোভাবে আপনি আনছেন, এখানে ধরেন আমি আরেকটা পিকচার আনলাম, ওই পিকচারটা আনার পরও আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে টেক্সট র্যাপিংয়ের কোনো একটা ক্লিক করব। তারপর ধরুন ওই পিকচারটা ছোট করলাম, ছোট করে এই পাশাপাশি এই যে এইভাবে রাখবো। কিন্তু এখন রাখতে যেয়ে দেখতেছি যে আমি চাচ্ছি যে এটা পিছনে যাবে, কিন্তু এটা আছে সামনে। তখন কি করব, এই পিকচারটা সিলেক্ট করে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড যদি দিই তাহলে এই পিকচারটার পিছে যায়, মানে পিকচারটার অ্যারেঞ্জমেন্ট করা যে এটা সামনে থাকবে নাকি ওটা পিছে থাকবে এরকম আর কি। আমি আবার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পিকচার ডিলিট করার ক্ষেত্রে আপনি এভাবে লেফট ক্লিক করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এটা গেল অ্যারেঞ্জের অপশন। তারপরে এখানে পিকচারের বিভিন্ন ধরনের স্টাইল, সেটা কি, মনে করেন পিকচারের একটা বর্ডার দিবেন আপনি, পিকচারের আশেপাশ দিয়ে কোনো বর্ডার নাই, মনে করেন ফার্স্টে আপনি ওয়েট সিলেক্ট করবেন, 6 পয়েন্ট দিলেন, তারপরে পিকচার বর্ডারের কী কালার হবে সেটা মনে করেন দিয়ে দিলেন, মনে করেন এরকম নীল কালার হবে। এরকমভাবে পিকচারে বিভিন্ন ফ্রেম তৈরি করা যায়, ঠিক আছে। তারপর এখানে পিকচার ইফেক্ট আছে। পিকচার ইফেক্টের সাথে অলরেডি আপনারা পরিচিত, কারণ আপনারা টেক্সট ইফেক্ট দেখছিলেন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এই সেম জিনিস দেখেন এখানেও আছে। একটা পিকচারটাকে এনে মনে করেন আপনি চাইলে এখানে শ্যাডো দিতে পারবেন, মনে করেন এই যে এই শ্যাডোর এই অপশনটা দিলেন। আমরা এখান থেকে এডিটিং করব না, আমরা বলছিলাম কি শ্যাডোতে গিয়ে শ্যাডো অপশনে ক্লিক করে এই জিনিসটা এনে এখানে আমরা এডিটিং করব, ঠিক আছে। এখানে দেখেন আমরা যদি এই যে পিকচার এখানে ক্লিক করি তাহলে এটা হলো পিকচারের বর্ডার, আর এখানে ক্লিক করা মানে হলো পিকচারের ইফেক্ট, হ্যাঁ, এগুলো দরকার নাই। আর এখানে হলো পিকচার এডিটিং, মনে করেন পিকচার কারেকশন করবেন, হ্যাঁ, শার্পনেস বাড়াবেন, শার্পনেস অনেক বেড়ে গেছে দেখেন কটকটা হয়ে গেছে, ঠিক আছে, এরকম আর কি। তারপরে পিকচারের ব্রাইটনেস যদি বাড়াতে চান, এই যে ব্রাইটনেস অনেক বেড়ে গেছে, এরকমভাবে পিকচার বিভিন্নভাবে এডিটিং করা যায়। আপনি চাইলে এখানে ব্রাইটনেস এখান থেকেও বাড়াইতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াইতে চাইলে কন্ট্রাস্টও বাড়াইতে পারবেন। পিকচারের কালার চেঞ্জ করা যায়, মনে করেন কি কালার দিবেন, হ্যাঁ, স্যাচুরেশন বাড়ানো যায়, হ্যাঁ, এগুলো সব ইলিস্ট্রেশনের কাজ। এগুলো আপনারা গ্রাফিক ডিজাইন যদি করেন, গ্রাফিক ডিজাইন এগুলো শিখতে পারেন। আপনার মোবাইল দিয়ে আপনারা তো মনে হয় এডিটিং করেন, দুই একটা ভিডিও এডিটিং বা ইমেজ এডিটিং তো করেনি, তো ওই সেম জিনিসও এখানে আছে, ঠিক আছে। পিকচার ট্রান্সপারেন্সি মানে হলো পিকচারটা কতটুকু আপসা আপসা হয়ে যাবে নাকি একদম ক্লিয়ার আসবে, এই তো মূলত আমাদের কাজ হলো এই জায়গাতে 2 নম্বর যে অপশনটা সেটা হলো পিকচার ইফেক্ট।
এখানে চাইলে আর শ্যাডো ট্যাডো এখান থেকে দেওয়া যায়, আপনি যে এখান থেকে শ্যাডো দিলেন তাহলে হালকা নিচে একটা শ্যাডো পড়তেছে, ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যায়, ঠিক আছে, এইভাবে আর কি। মূলত আমরা এখানে যেটা করব সেটা হলো 3D রোটেশন, অর্থাৎ পিকচারটাকে রোটেট করব। মনে করেন এইভাবে করে পিকচারটা যে এই পজিশনে থাকবে, তাহলে দেখে মনে হচ্ছে পিকচারটা এখন 3D হয়ে গেছে, বাট পুরোপুরি 3D হয়নি। এটাকে 3D ফরম্যাটে গিয়ে আমরা ডেপথ যদি বাড়াই দিই, এই দেখেন এখানে ডেপথ একটা অপশন আছে, হ্যাঁ, এখানে আমি ডেপথের পয়েন্ট 0 আছে, এখানে যদি আমি 30 পয়েন্ট করে দিই তাহলে দেখেন এখন এটাকে একটা 3D বা মেটালের জিনিস মনে হচ্ছে। এটা আপনি যত বেশি বাড়াবেন তত বেশি মোটা হবে। আমি 20 করে দিই, বেশি মোটা লাগতেছে, মনে হবে যে একটা এলসিডি টিভির ইয়াতে দেখাচ্ছে, টিভির মতো হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে এটাকে রোটেট করতে পারেন। এখন যদি 3D রোটেশন করতে চান তাহলে 3D ফরম্যাট না গিয়ে আমরা কোথায় যাব, 3D রোটেশনে। একটু নিচের দিকে আসলে এই যে এখানে চাইলে ঘুরে আমি ওই সাইডেও নিতে পারবো 3D রোটেশন, তারপরে চাইলে এদিকে নিতে পারবো, এটা এক্স রোটেশন বলা হয়, ঠিক আছে। তারপরে এখানে ওয়াই রোটেশন আছে, এইভাবে নিচে যাওয়া বা এইভাবে উপরে যাওয়া। তারপরে এখানে প্রেসপেক্টিভ আছে, প্রেসপেক্টিভ আপনি এই যে নিচের দিকে বাড়াই দিলে তাহলে মনে হবে পিকচারটা এই সাইড থেকে আমরা এই সাইডে দাঁড়ায় পিকচারটা দেখতেছি এরকম, ঠিক আছে। তারপরে আপনি এটাকে মুভ করেন বিভিন্ন জায়গায়, যেখানে চান সেখানে এইভাবে সুন্দর করে রেখে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে করে আমরা সাধারণত একটা পিকচারকে ইনসার্ট করি। আপনারা একটু ট্রাই করেন, মাইক্রোসফট ওয়ার্ড অন করে যে কোনো একটা পিকচার স্টক ইমেজ থেকে আনেন, দিয়ে এটাকে আমি যেভাবে এক্স্যাক্টলি 3D করছি এইভাবে একটু 3D করার চেষ্টা করেন, তাহলে প্র্যাকটিসটা থাকবে।
হ্যাঁ এটা হলো এই যে এই জায়গায় সিলেক্ট করলে পিকচার ফরম্যাটে যাবে, পিকচার ফরম্যাট, ছবিটাকে আগে সিলেক্ট করেন, হ্যাঁ পিকচার ফরম্যাট। তারপর এখানে পিকচার ইফেক্টে যান, 3D রোটেশন অপশন, এই যে সবার নিচে দেখেন 3D রোটেশন অপশন আছে, ওখানে ক্লিক করেন সবার নিচে, না ওই ডান পাশে যান, ডান পাশে যে এগুলো, হ্যাঁ এটা সবার নিচে যান, ওটা ক্লিক করতে বলিনি, আবার যান পিকচার ফরম্যাট 3D রোটেশন, হ্যাঁ সবার নিচে দেখেন 3D রোটেশন অপশন একটা লেখা আছে, হ্যাঁ ওটা ক্লিক করুন। এবার এখান থেকে আপনি 3D রোটেশন প্রিসেটটা ক্লিক করেন, প্রিসেট, হ্যাঁ ক্লিক করে একটু নিচে যান, ওইটা না এই যে ওই যে উপরে আরেকটু উপরে, হ্যাঁ 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 ওইটা দেন, দিয়ে এখন নিচে ওই উপরে 3D রোটেশন ফরম্যাট, যেটা 3D ফরম্যাট আর কি, 3D ফরম্যাটে ক্লিক করে ডেপথ বাড়ায় দেন, ডেপথ আছে দেখেন, হ্যাঁ ডেপথটা 0 পয়েন্ট আছে, ওটা বাড়ায় দেন। ঠিক আছে, আচ্ছা একটু করতে থাকেন, আমি নামাজটা পড়ে আসি। একদম এক্স্যাক্টলি আমার মতোই করবেন, আমি যেভাবে করছি, যেই রোটেশনে আনছি ওই রোটেশনে সবাই আনার একটু চেষ্টা করেন। মনে করেন এই যে শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করলে দেখবেন অনেক ধরনের শেপ আছে, কোন শেপ লাগবে আপনার, মনে করেন আপনি এই শেপটা লাগবে, এটা প্রেস করার সাথে সাথে আপনার মাউসটা এরকম 4 কোণা প্লাস চিহ্ন হয়ে যাবে। এখন আপনি যে কোনো একটা পেজে এইভাবে টেনে ধরে এইভাবে এঁকে দেবেন, তাহলে ওই শেপটা এখানে চলে আসবে। ওই যে পিকচারের পাশেই দেখেন আছে শেপ, ইনসার্টে পিকচারের পাশে শেপসে ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপ আছে, যেই শেপ ইচ্ছা, মনে করেন এই শেপ নেবেন, এটা সিলেক্ট করলে 4 কোণা প্লাস চিহ্ন হবে, তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি লেফট ক্লিক করে টেনে ধরে এভাবে টান দিলেই ওটা শেপ হবে, হ্যাঁ। তারপরে ওই কোণায় ধরে এই শেপটাকে এভাবে বড় ছোট করা যায়, আপনি চাইলে কোণায় না ধরেও বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এই কারণ শেপে তো কোনো ছবি না, এটা একটা জাস্ট শেপ, সো এটাকে আপনি এইভাবে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো যে কোনো শেপ নিলে ওই শেপের ওই সাদা সাদা গোলের পাশাপাশি একটা হলুদ টাইপের গোলও থাকে, এটা দ্বারা আসলে শেপটা আরেকটু ফার্দার এডিটিং করার জন্য আর কি, ঠিক আছে, শেপের ধরন চেঞ্জ করার জন্য, বুঝতে পারছেন। এই যে এরকম করে আপনি ধরেন এই শেপটার, বা ওই যে ওখানে যেরকম টিক চিহ্ন কতটুকু মোটা চিকন হবে, এগুলো আর কি সব ঠিক করা যায়, ঠিক আছে। তো মনে করেন এরকমভাবে একটা শেপ বানালাম, এটাকে কপি পেস্ট করে এভাবে আপনি রাখতে পারেন। হ্যাঁ তাহলে এই যে নর্মাল পেজের ওপর কার্সর আগে আনেন, ঠিক আছে, আপনার শেপটা একটু উপরে নিয়ে যান, এটা পারবেন না আপনি, শেপটাকে টেনে ধরে উপরে নিয়ে যান, হ্যাঁ ওই জায়গায় রেখে দেন, সমস্যা নেই, উপরে নিয়ে যান, হ্যাঁ। এখন ওই যে নিচে ওই সাদা জায়গায় ডবল ক্লিক করেন, মাঝখানে 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 এই যে জায়গায়, হ্যাঁ করছেন, কার্সর কই, হ্যাঁ। এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ইন্টার বাটন প্রেস করে, ইন্টার ব্যাক স্পেস না, হ্যাঁ ব্যাস। তো এইভাবে করে আমরা বিভিন্ন শেপ নিই। এখন শেপ দেখেন সবগুলো একই কালার হয়ে যাচ্ছে না, এটা ব্যাপারটা হচ্ছে কি, শেপ যখন আপনি নেবেন তখন সেই শেপটা এই যে পিকচার ফরম্যাটের মতো এখানে শেপ ফরম্যাট চলে আসবে,
শেপ ফরম্যাটে ক্লিক করে এখানেও আপনি দেখেন এই যে রোটেশন করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে এগুলোর দরকার নেই, আপনি যে শেপ ফিল এখানে চাইলে আপনি যে কোনো যেই শেপটা যেই কালার ইচ্ছা সেই কালার দিয়ে রাখবেন। হ্যাঁ, শেপ ফিল খালি যে শেপটা সিলেক্ট করবেন আর কালার দেবেন, ঠিক আছে। এরকম কালার চেঞ্জ করা যায়। এখন শেপটার আবার একটা আউটলাইনও দেওয়া আছে। আউটলাইনটা মানে কি, মনে করেন আপনি যদি জুম করেন তাহলে দেখেন একটা এই যে আউটলাইন মানে লাইন দিয়ে বোঝানো হয়েছে, সেটার আবার একটা নীল কালার আছে, তাই না? তাহলে শেপ আউটলাইন চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ওটার আবার ওয়েট বাড়াই দিতে পারেন, মনে করেন মোটা একটা আউটলাইন দেবেন, এরকম বিভিন্ন আউটলাইন দেওয়া যায়। আর যদি আউটলাইন অফ করে দিতে চান তাহলে এখানে এসে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলে আউটলাইন অফ হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আপনি একসাথে অনেকগুলো শেপ সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। মনে করেন এইটা সিলেক্ট করলেন, কন্ট্রোল বাটন চেপে ধরে এবার এটা 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 চারটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি শেপ ফরম্যাটে যা করবেন চারটা একসাথে হবে, ঠিক আছে। তো এখানে শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেন, ঠিক আছে। তারপরে এখানে আবার শেপ ইফেক্ট আছে। শেপ ইফেক্টে কী কী আছে আমরা তো অলরেডি জানছি, তাই না? এই যে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এগুলো। তাহলে এগুলো এসে আমি যদি এই যে 3D রোটেশন অপশনে ক্লিক করি তাহলে এগুলোও আপনি চাইলে 3D রোটেশন করতে পারেন, ঠিক আছে। 3D রোটেশন এখানে ক্লিক করে, ও আচ্ছা, এটা 3D শেপ 3D রোটেশন করা যায় না, 3D ফরম্যাটও করা যায় না, ঠিক আছে, কারণ এটা অলরেডি করা আছে, মানে এটা অলরেডি 3D আছে। আপনি যদি অন্য অন্য শেপ নেন, মনে করেন আমি এখানে ইনসার্টে গিয়ে একটা চারকোনা নর্মাল শেপ নিলাম, চারকোনা একটা শেপ, এইটা আপনি চাইলে 3D রোটেশন করতে পারেন। শেপ ফরম্যাটে যে মনে করেন আমি এটাকে এই কালার করে দিলাম, শেপ ইফেক্টে যে 3D রোটেশন অপশন। তাহলে এখন আপনি এটাকে 3D রোটেশন কোন দিকে করবেন, মনে করেন এইভাবে রাখবেন। তারপরে 3D ফরম্যাটে গিয়ে আপনি যদি ডেপথ বাড়াই দেন, এই যে ডেপথ মনে করেন আপনি 40 করে দিলেন, তাহলে যে ডেপথ বেড়ে গেল, ঠিক আছে। এই ডেপথটা ইয়েলো কালার করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, 3D রোটেশন নর্মালি যখন নেবেন তখন সেটা লেখার উপরে আসবে। এইটারও এরকম লেআউট ফরমেশন আছে, ওই যে উইথ টেক্সট র্যাপিংগুলো যদি দেন তাহলে টেক্সট র্যাপিং আশেপাশে র্যাপড হয়ে যাবে, আর শেপটা ওইভাবেই আপনি দিতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এই মোটামুটি এখানে আপনি চাইলে এই যে 3D এখানে ক্লিক করে শ্যাডো ট্যাডো অনেক কিছু দেওয়া যায়, এগুলো আমি আর দেখালাম না, এগুলো আপনারা আপনাদের মতো করে রেডি করতে পারেন। আচ্ছা, এখন মূলত শেপ কেন ইউজ করি আমরা? শেপ নর্মালি ইউজ করা হয় লেটার হেড তৈরি করার জন্য। লেটার হেড কী জিনিস? যে কোনো পেজের ওপরে নিচে আমরা একটা সুন্দর ব্র্যান্ড ডিজাইন করি, ঠিক আছে। এই যে এই ধরনের ডিজাইন আছে না, এটাকে বলা হয় লেটার হেড ডিজাইন, ঠিক আছে। মনে করেন সিম্পল একটা লেটার হেড ডিজাইন দেখেন, এইটাই দেখেন, এটাকে যদি আপনি একটু বড় করেন, ওই যে উপরে একটা ডিজাইন দিয়েছে, নিচে একটা ডিজাইন দিচ্ছে, মাঝখানে একটা কিছু একটা ডকুমেন্ট আছে। এটা হইতে পারে নোটিশ, এটা হইতে পারে ধরেন আপনাকে আমি একটা সার্টিফিকেট দিব, সার্টিফিকেটের ভেতরে অনেক কিছু লেখা থাকে, তো ওইটার জন্য একটা ব্র্যান্ড লেটার হেড থাকে। অর্থাৎ এই যে ব্র্যান্ডটা দেখতেছেন, উপরে একটা চিহ্ন, নিচে একটা ডিজাইন, এই ডিজাইনগুলো আলাদা করে করা থাকে, ফলে এটা নর্মালি আপনার ব্র্যান্ডটা বোঝা যায়। এখানে লোগো থাকে, এই থাকে, সেই থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। তো এইরকম একটা লেটার হেড আমরা একটু তৈরি করি, দেখি। আচ্ছা, মনে করেন এই সাদা পেজটাই করি, তো মনে করেন এখানে বেশিরভাগই এগুলো কিন্তু শেপ নিয়ে নিয়ে করছে। তো ইনসার্টে যে মনে করেন আমি একটা শেপ নিলাম, মনে করেন এই শেপটা নেই, এই শেপটা যদি আমি প্লাস চিহ্ন দিয়ে এরকম আঁকি তাহলে দেখেন এরকম হচ্ছে। আমার এটা কি ওই সাইডে আছে? ওটা কিন্তু ওই সাইডে আছে। তাহলে এটাকে আমি এই যে অ্যারেঞ্জে ক্লিক করে রোটেট করে যদি আমি হরিজন্টাল রোটেশন করে দিই তাহলে কিন্তু হয়ে গেল। এখন জাস্ট এটাকে নিয়ে এসে এই যে এইভাবে করে আমি চাইলে এটাকে এই যে ইয়েলো কালার ধরে আরেকটু বাঁকা করতে পারি,
আর এটাকে ধরেন আপনি একটু আর একটু বড় লম্বা করে দিলেন যাতে সাদা অংশটা না থাকে, এগুলো না। আচ্ছা, এখন এটাকে আপনি আবার কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে এইবার যে নিচে এতটুকুর মধ্যে আনবেন মনে করেন। একটু দেখেন ভালো করে, আপনাদেরও করতে হবে এটা। তারপরে এটাকে আমি আবার কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এবার এটারে কি চিকন করে দিলাম। এখানে একটা রাখলাম, আবার কপি পেস্ট। জাস্ট এটা আপনার মাউসের খুব ভালো, মাউসের উপর খুব ভালো একটা ইয়াতে থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। মাউসের মুভমেন্টটা খুবই জরুরি। এখানে মাউসের মুভমেন্ট যত ভালো করবেন তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো মনে করেন এই যে এটা কালারটা চেঞ্জ করে দিই, এটা কেমনে চেঞ্জ করে, শেপ ফরম্যাটে যায়, শেপ ফিলটা কালো করে দিলেই হয়ে গেছে। একদম মোটামুটি কাছাকাছি একটা ডিটেলস কালার হয়ে গেল, ঠিক আছে। এগুলো কালার ওই সাইডের তাহলে লাইটটা একটু অফ, ওই যে আরেকটা লাইট আছে ওই পাশে একটা লাইট আছে, হ্যাঁ এই লাইটটা থাকে। আসেন স্যার প্রজেক্টর অফ হয়ে গেছে। এই হ্যাঁ প্রজেক্টর অফ করে আগে বসেন, এখান থেকে দাও। ঠিক আছে, দেখা আসছে, দেখা যাক। এমন কি জানি। তো দেখেন এই যে এরকম দিলাম, হ্যাঁ এই যে এগুলো একটু কালার চেঞ্জ করছে, এই দুইটা একটু আকাশি কালার করে দিচ্ছি। আমি তিনটা দিছি, আমি আপাতত দুইটাই দিলাম। তিনটা দিতে গেলে আমাকে অনেক ঝামেলা করতে হবে, এগুলো আরও চিকন করতে হবে, ঝামেলা আছে, ঠিক আছে। এত ডিটেলস দরকার নেই, এরকম চিকন করতে হবে অনেক। আবার এদিকে আনা নেওয়াও একটু ঝামেলা আছে, সো এত দরকার নেই, এইভাবে নর্মাল একটা ডিজাইন থাকলেই হয়েছে। হ্যাঁ শেখার ক্ষেত্রে যেমন দরকার। শেখার ক্ষেত্রে যেমন। তারপরে উপরে কি দিছে, সবসময় জুম আউট করে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, ওই লাইনটা দেওয়ার জন্য আপনারা এখানে দেখবেন ইলিস্ট্রেশনের শেপে গেলে এই যে এরকম একটা লাইন আছে, ঠিক আছে। এইটা আপনাকে অনেকগুলো দিতে হবে। ফার্স্টে এখান থেকে টানতে হবে এই পর্যন্ত, হ্যাঁ। তারপরে এটাকে কপি পেস্ট করবেন, তারপরে এটাকে একটু ছোট করবেন, ছোট করে এই যে এইভাবে রাখবেন, দিয়ে এবার এই জায়গায় দিবেন, ঠিক আছে। ঝামেলা আছে। তারপরে আবার এইটাকে আবার সিলেক্ট করে কপি পেস্ট করবেন, এই জায়গায় এখানে দিয়ে দেবেন। মূলত এটা মাইক্রোসফট ওয়ার্ডে করেনি, এটা অ্যাডোব ইলাস্ট্রেশন বা ইয়াতে করছে, যে সফটওয়্যারগুলো আছে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, ওখানে করছে। ওখানে খুব ইজিলি এগুলো করা যায়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে করতে গেলে একটু ঝামেলা আছে। তো এত ডিজাইন করার দরকার নেই, যতটুকু ওয়ার্ডে করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ ডিজাইন করা থাকে না, ডিজাইন কিছু করতে হয়, একটু মেইন ডোরটা লাগিয়ে দিই, অনেক আওয়াজ আসে না। এই যে মনে করেন এই শেপটা নিলাম, এই শেপটা নিয়ে মনে করেন এখানে এই যে বসাই দিলাম। ও এটা এইভাবে আসছে না, না ঠিকই তো আছে, জাস্ট আমারটা একটু আর কি ইয়া হইতেছে, যতটুকু হয়। এখন এটাও মনে করেন এই যে এখানে অনেকগুলা ইয়া আছে, এগুলো না দিয়ে আমি একটা শেপই দিই, ঠিক আছে। এরকম করতে গেলে অনেক সময় লাগে। মনে করেন এই শেপটাই দিই, এই যে এই শেপ যেটা আছে এটাই আমি সিলেক্ট করে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে একটু চিকন করলে দিলাম। মনে করেন এই যে এখানে এতটুকু দিলাম, আবার এই পাশে, কিন্তু এই পাশে গেলে আবার এরকম হচ্ছে না, তখন আমরা কি করব, শেপ ফরম্যাটে গিয়ে অ্যারেঞ্জে যে রোটেশনটা ফ্লিপ হরিজন্টাল করব, তাহলে এখন এটা এই সাইডে এই মোটামুটি একটা শেপ হয়ে গেল।
এখন আপনি এটাকে বিভিন্নভাবে কালারিং শ্যাডো যদি দিতে চান, এই যে এগুলোর মনে হয় একটা হালকা নিচ দিয়ে শ্যাডো আছে, তাই না? এটা জাস্ট সিলেক্ট করে এই যে পিকচার ফরম্যাটে শ্যাডোতে যাবেন, এই যে নিচের যে শ্যাডো এই যে এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম করে মনে করেন একটা লেটার হেড আমি ডিজাইন, কালার চাইলে এরকম চেঞ্জ করে দিতে পারেন। এখন এইটার মধ্যে আপনি যদি একটা লোগো দিতে চান তাহলে কি করবেন, পিকচারে যাবেন, দিস ডিভাইসে যাবেন, এই লোগোটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? যেরকম আমার কাছে এখানে আছে, মনে করেন এই লোগোটা দিলেন, এটা সিলেক্ট করে এটা দিবেন, সিলেক্ট করে ওপেন করলাম, তারপর এটাকে একবার সিলেক্ট করে এই যে এইটা করে নেবেন, না হলে কিন্তু লোগো মুভ করতে পারবেন না। এই যে উইথ টেক্সট ট্র্যাপিংয়ের এই যে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, তারপরে ছোট করে এই জায়গায় দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এরকম করে আপনি একটা ব্র্যান্ড রেডি করে ফেললেন, ঠিক আছে? এখন এটার মাঝখানে আপনি যদি কিছু লিখতে চান লিখতে পারেন, এই জায়গায় ডবল ক্লিক করে এখানে মনে করেন আপনি কিছু স্যার এখানে লোগোটা আনবেন কিভাবে ওটা আনবেন? পিকচার যেভাবে আনে কি ব্যাপার, কি হলো? ইনসার্টে যাব, পিকচারে যাব, পিকচারে যে দিস ডিভাইস, আমার ডিভাইসের লোগোটা আছে, ওরা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করে এই যে মনে করে কই গেল, পরের দিকে আছে, এই লোগোটা সিলেক্ট করব, ইনসার্ট করে দেবো, আসলে পরে এই জায়গায় ক্লিক করে এই যে টপ অফ দ্য পেজ, তারপর এটাকে ছোট করে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আপনার কিছু কিছু সময় আপনি যদি লোগো আনেন, মনে করেন এই লোগোটা আমি আরেকটা লোগো আছে এটার, মনে করেন এইটা আনবেন, এটা যদি ইনসার্ট করেন, এটাকে যদি আমি এরকম করি, দেখেন এটা কিন্তু একটা সাদা শেপের মধ্যে আছে। এখন এইটা আসলে এইভাবে লোগো থাকে না, সাধারণত লোগো এরকম নিয়ে গেলে শুধু লোগোটাই থাকবে, এরকম সাদা শেপ আসার কথা না, কিন্তু এটা সাদা শেপ সহ আছে। এখন চাইলে এখানকার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে, এটা লোগোটা সিলেক্ট করে পিকচার ফরম্যাটে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, বাট এটা খুব একটা ভালো কাজ করে না, উল্টাপাল্টাভাবে রিমুভ করে দেয়। এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন দেখেন ইচ্ছা মতো কিপ চেঞ্জ দিলে খালি ওই যে নিচে লেখা সহ সব ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? লেখাটাও বুঝতে পারতেছে না যে ওটা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইট আছে, দেখেছিলাম তাহলে তো জানেনি, এই যে এখানে এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে এখানে নিচে গেলে যে ফটো রুম, এখানে নিয়ে আসবো, মনে করেন এখানে আপনি ওই লোগোটা এখানে স্টার্ট ফ্রম ফটো দিয়ে ওই লোগোটা খুঁজে দিবেন, এখানে যে ডাউনলোড ব্যাকআপ, এই যে এটা হলো সেই লোগোটা, ঠিক আছে? এটা সিলেক্ট করে ওপেন করে দিলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। কেমনে বুঝলাম? এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম চারকোনা চেক হয়ে গেছে, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি। এটা যদি অন থাকে তাহলে বুঝবেন যে আপনার লোগো শুধু আছে, এর বাকিগুলো রিমুভ হয়ে গেছে। এখন যাচ্ছে যে ডাউনলোডে যাবেন, স্ট্যান্ডার্ড রেজুলেশনে যাবেন, ডাউনলোড হয়ে গেল। এখন ওই লোগোটা যদি এখানে আনেন তাহলে আর ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, এই যে এটার মতো থাকবে, ঠিক আছে? জাস্ট লোগোটা থাকবে। বুঝতে পারছেন? তাহলে এটা নিজে তৈরি করা যাবে না, রানিং এর টাইপিং করে যেগুলো আমরা করব। লোগো মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করবে তাই বলতেছেন, শেপ টেপ দিয়া? হ্যাঁ, সেটা করতে পারবেন, টাইপিং করেও করতে পারবেন। যদি আপনার মাথায় কোনো আইডিয়া আসে যে এরকম লোগোটা এরকম হবে, তাহলে সেটা করতে পারবেন। বাট এই ধরনের এই লোগোটা কিন্তু একটু বেশি কমপ্লিকেটেড। এটা যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে যান, সারাদিন লাগবে, আবার হবেও কিনা তাও শিওর না। কারণ কি, এখানে এই যে এরকম শেপ তো দেওয়া যায় না, যে এরকম শেপ পেয়ে পাবেন, এগুলো নাই। ডিজিটাল মার্কেটিং সলিউশন এরা সুন্দর করে লিখতে পারবেন, MS এটাও সুন্দর করে লিখতে পারবেন। তারপরে এই যে ডি যে এরকম করে লিখছে না, এটাও পাবেন, কিন্তু এই যে এই অংশটা পাওয়া যাবে না। এটা
পাবেনই না, এটা কোথাও নেই এখানে শেপ। সো এগুলো মূলত এই যে অ্যাডোব ইলাস্ট্রেশন বা অ্যাডোব ফটোশপে লোগো ডিজাইন করে, বাট মাইক্রোসফটে ওয়ার্ডে আপনি লোগো ডিজাইন করতে পারবেন, বাট সিম্পল টাইপের যেগুলো লোগো মনে করেন খুব বেশি শেপ টেপ দিতে হবে, যেরকম কেমন দেখেন এই যে এখানে যে লোগো, এই লোগোটা ডিজাইন করতে পারবেন, এটা খুবই ডিজাইন করা খুব ইজি। দেখেন এটা করেন, মনে করেন আপনি এখানে ফার্স্টে 4 কোণা একটা দিলেন, ঠিক আছে? 4 কোণা হবে না, এটা দাঁড়ান, এটা হইতে হবে ফার্স্টে বক্স দিবেন একটা, হ্যাঁ কোনটা? এটা না, এটা আমি দিব, কিন্তু এই যে ইয়া যে আছে কাটা আছে, যে কাটাও দেওয়া যাবে, কাটাও দিব, বাট কাটাটা কেমনে দিব দেখেন, কাটা দিলে আবার একটা সমস্যা আছে। এই দুটো সিলেক্ট করে মনে করেন আমি আগে একটু সবসময় কি করবেন, এই আউটলাইনগুলো রিমুভ করে নেবেন, ঠিক আছে? মনে করেন ভেতরটা সিলেক্ট করলেন, খালি সিলেক্ট করে এটার কালার দিলেন কি, আর একটু গাঢ় আছে না, তাহলে মোর ফিল কালারে যায়, এটা একটু ডিপ করে ফেলেন, আর আরেকটু মনে হয়। এখন মনে করেন এইটা তো 2টা কালার আছে, আমি যদি চাই এটাকে এরকম করতে পারবো, কিন্তু 2টা কালার কেমনে দেবো এই চিন্তায় আছে, ঠিক আছে? দেখেন ইনসার্টে যে আমি যদি একটা শেপ নিই, ধরেন 4 কোণা শেপ দিয়ে মনে করেন এই জায়গায় দিলাম, দিয়ে এটাকে আমি যদি সাদা করে দিই তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? এটাকে বলা হয় নেগেটিভ স্পেস তৈরি করা। কি করা? নেগেটিভ স্পেস। তারপরে এটাকে আবার কপি পেস্ট করলাম, এই জায়গায় দিয়ে দিলাম, কিন্তু এখন যদি আমি এইটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে যাই, দুটোটা একসাথে, এই জায়গায় আমার সমস্যাটা এই জায়গায়, এটা কিভাবে ঠিক করবো এটাই বুঝতেছি। এই জন্য যেটা করতে হবে যে এই যে এখানে আপনাকে এইটা যদি নেই, বাট এইটা আবার এই যে 2 পাশের চোক্কা 4 কোণা না, ঠিক আছে? তাহলে ওই আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে যে বানায় ওইটা আবার আলাদা করে বানায় নিতে হবে। কিভাবে? এখানে মনে করেন আমি একটা 4 কোণা শেপ দিলাম, এই যে এতটুকু, আবার এটাই কপি করে পেস্ট করলাম, দিয়ে এটাকে ঘুরাই দিলাম, রোটেশন করে নিলাম, দিয়ে এইটা আবার এতটুকু থাকলো। দিয়ে এই দুটা সিলেক্ট করে আপনি একই কালার দিয়ে দিলেন আর আউটলাইন সরাই দিলেন, ঠিক আছে? তাহলে দেখেন এখন কিছুটা কাছাকাছি হয়েছে। আপনি এখন 2টা শেপ তো 2টা এখন হয়ে গেল, আপনি এটাকে গ্রুপ করতে পারেন। এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এই শেপটা 2টা শেপ একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক করলে 2টা একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে? এখন জাস্ট এটাকে কপি পেস্ট করলেন, ঘুরাই দিলেন, এটাকে এই জায়গায় আনলেন, ঠিক আছে? দিয়ে এটাকে কালার করলেন কি কালো, আর এটাকে করলেন এই কালার, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এরকম করেও আপনার লোগো রেডি করতে পারেন। এটা আরেকটু ছোট করে দিই, বেশি বড় লাগছে, আর এটা মনে করেন আরেকটু বাড়াই দিতে হবে না,
এটা আবার একটু কি বাড়াই দিই। মোটামুটি কাছাকাছি একটা লোগো ঠিক আছে। এরকমভাবে আপনাকে চিন্তা করতে হবে যদি মাইক্রোসফট ওয়ার্ডে লোগো ডিজাইন করেন, শেপগুলো মাঝে মধ্যে একটু বানায় নিতে হয়। তারপরে এখন কি টেক্সট করে ইয়ে করতে হবে। আচ্ছা, তো এইভাবে করে লোগো শেপ দিয়ে আমরা বিভিন্ন কিছু লোগো ডিজাইন এইগুলো করতে পারি, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো কীভাবে ব্যানার ডিজাইন করতে হয়। ব্যানার ট্যানার এভাবে এখানে আপনি চাইলে বানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিজেই ব্যানার বানাইতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা ব্যানার বানানোর সাথে সাথে এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, এটাকে চাইলে আমরা ইমেজে কনভার্ট করব কিভাবে সেটাও আমরা দেখব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে।